জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো আপনারা যে লেখাটি দেখেছেন, অর্থাৎ ঠাকুরের কথা বলতে বারণ, এটা কি করে সম্ভব। যদিও এই কথাটার পিছনে একটা জিনিস বোঝার আছে, তারপরেই এই কথাটাকে যেন আমি ভাবি, তারপরে এবারে কেমনভাবে আমি কি তা মেনে চলবো সেটা তো সম্পূর্ণ নিজের উপরে নির্ভর করছে। তাই কথাটা কি, আবার কথাটা তো আর যে কেউ বলেননি, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এমনভাবে কথাটাকে বলেছেন, সেই দিকটা, সেই আঙ্গিকে কথাটাকে বুঝে তারপরে যেন আমি জীবনে তা মেনে চলি। তা না হলে নিজের মতন করে বুঝলাম, আধ খাপচা বুঝলাম, এমনভাবে মানলাম, পরবর্তী জানতে পারলাম জিনিসটাই ভুল। তাই সম্পূর্ণ বিষয়টা কি তা জানতে তা আপনারা এই আলোচনার মাধ্যমেই তা শুনতে পারবেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। ঠাকুরের কথা, সৎ কথা বলতে গেলে যাজন বা আলোচনা আমরা যাই এবারে বলি না কেন, ঠাকুরের কথাও না যেখানে সেখানে যেমন তেমন ভাবে বলতে নেই। তার কারণটা কি? কারণটা হলো আমরা হয়তো দেখবেন অনেকেই ভাবি যেখানে কেউ কোনো কথা বলছে, যেখানে কেউ একটা এমন কিছু বলল, সেটাই হয়তো আমার মনে একটু ব্যথা লাগলো, সেটা হয়তো আমার জীবনে আমার প্রভু যিনি, আমার দয়াল যিনি, আমার ইষ্ট, আমার আচার্য যিনি, হয়তো তার কথার উপরে হয়তো কোনো কথা, কিংবা সেই কথাটাকে কনফ্লিক্ট করে কোনো কথা, বা এমনই কিছু কথা যেটা হয়তো তিনি পছন্দ করেন না, এইরকম যখন আমরা কোথা থেকে শুনে থাকি না, বা কোনো জায়গায় যদি আমরা শুনি, সব জায়গাতেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন যে সব জায়গাতেই যে না মুখ খুলে উত্তর দিতে হয় এমনটা কোনো মানে নেই। তার কারণ ঠাকুরের কথা বলাটা যে সেই জিনিস কিন্তু নয়। একটা কথা হয়তো দেখবেন আমরা শুনেছি, অপাত্রে অযোগ্যে দান, দাতা গ্রহিতা দুই ম্লান। এবারে আমি কি তাই করতে চাই? অপাত্রে অযোগ্যে দান আমি কেন করব? আমি কেনই বা বলবো? দেখবেন আমরা এই জীবনে এমন বিভিন্ন সময়, বিভিন্ন রকম জায়গায়, বিভিন্ন রকম পরিস্থিতিতে যাই, বিভিন্ন রকম পরিবেশে আমরা থাকি না, যেখানে এমন এক একটা পরিবেশ থাকে যেগুলো আমাদের কাছে ভালো লাগে না, যেগুলো ব্যক্তিগতভাবে আমাদের হয়তো পছন্দের নয়। তাই বলে সেই জায়গায় না কখনোই জ্ঞান দিতে যেতে নেই। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কথাটা তিনি কিছুদিন আগেই একটা জায়গায় তিনি বলছেন, অর্থাৎ যেখানে তিনি বসেন ফিলান্থ্রপির সামনে যে নাট্যমণ্ডপে, সেখানেই তিনি বলছেন, অন্যায্য পরিবেশে কখনো ন্যায্যতার জ্ঞান দিতে যাবেন না। অন্যায্য পরিবেশে কখনো ন্যায্যতার জ্ঞান দিতে যাবেন না। কথাটার মানেটা কি? এখানেই বুঝিয়ে দেয়, এই কথাটাই এখানে বোঝাচ্ছে কি না, কোন জায়গায় তাহলে আমার ঠাকুরের কথা বলতে হয়, কোন জায়গায় না। বাস্তবে আমাদের জীবনটা যখন আমি জীবনে তাকে দয়া করে যখন পেয়েছি, যখন তাকে নিয়ে চলা হচ্ছে, দেখবেন আস্তে আস্তে আমাদের চিন্তা ভাবনাগুলি, আমাদের আচরণ, ব্যবহার ইত্যাদি নানান রকম জিনিসে
তার একটা ছাপ কিন্তু আস্তে আস্তে আসতে থাকে, একটা প্রভাব কিন্তু দেখা যাবেই, যেহেতু আমি তাকে ফলো করি আমার জীবনে, আমি তাকে যেহেতু অনুসরণ করছি, তাই এবারে সেই জিনিসগুলি তো আমার মধ্যে আয়ত্ত আস্তে আস্তে হবে। এবারে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয়, সব সময় মুখে বললেই যে কাজে দেয় এমনটা কোনো মানে নেই। আমি যে পরিবেশে দেখছি পরিবেশটাই একটা অন্যায্যকর পরিবেশ, আমি যদি একলা, আমি যদি সেই জায়গায় একা যদি দাঁড়িয়ে আমি এমনভাবেই বলছি, আমি ভাবছি আমি কোনো বীরের কাজ করছি, সেখানে এমনভাবেই বলছি ঠাকুরের কথা, আমি যেন বুঝি এমন কিছু একটা করলাম যাতে সবার মনে একটা, বলতে পারেন আনন্দের, সবার মনে একটা ভাবের পরিবর্তন বা এইরকম আমি একটা কিছু নিয়ে আসলাম। আদতে তা মোটেই করলাম না, বরঞ্চ সেখানে আমি আমার ঠাকুরের কথা বলে আমি আমার ঠাকুরকেই ছোট করে দেবো। তাহলে আমি কেন বলতে যাব? সেসব ক্ষেত্রে ছেড়ে দিতে হয়, কিচ্ছু বলতে নেই। তার কারণ তাদেরকে কি হবে না হবে, কি ঘটবে না ঘটবে, সেসব জিনিস তাদের কর্মের ভিতর দিয়ে কর্মফলই বুঝিয়ে দেবে, প্রকৃতি দেখিয়ে দেবে যে কি হলো না হলো। তাই সব সময় যে মুখ খুলে যে আমায় জবাব দিতে হবে তার কোনো মানে নেই। কিছু কিছু সময় সাইলেন্ট হয়ে থাকাটাও না একটা বীরত্বের লক্ষণ, কিছু কিছু সময় চুপ হয়ে থাকাটাও একটা বীরত্বের লক্ষণ। এই না যে সেক্ষেত্রে আমি ঘাবড়ে গেছি, সেক্ষেত্রে আমি ভয় পাচ্ছি, মোটেই না, ছেড়ে দিই না। তার কারণ তারা যাকে নিয়ে বলছে, যাদেরকে নিয়ে বলছে, আমি তো জানি যে তিনি কে। এবারে তাদেরকে নিয়ে যদি এমন কোনো মন্তব্য, এমন কিছু কেউ যদি বলে থাকে, তার কর্মফল যে কি হয় সেগুলি তো বলতে পারেন মানে মানুষ কল্পনাতেও আনতে পারবে না। এমন এক একটা ভোগান্তি আসে জীবনে। এই কারণে তিনি বলছেন বারবার যে অন্যায্য পরিবেশে কিন্তু ন্যায্যতার জ্ঞান দিতে যাবেন না, বরঞ্চ হয়তো সেই জিনিসটা আপনি যখন যাকে বলছেন সেটা বলার আগে আচার্যদেব বলছেন আগে তার সাথে ভাবের আদান প্রদান করেন, আগে ভাব বিনিময় করেন। ভাব বিনিময় করার ভিতর দিয়ে মানুষের কি হয় জানেন, মানুষের একটা ইমোশন তখন কানেক্ট হয়। আর এই ইমোশনটা যখন কানেক্ট হয় তখনই সে আপনার কথা শোনার জন্য রাজি থাকবে। তা না হলে ফট করে গিয়ে একটা কিছু বলে দিলাম, তাতে তেমন কোনো কাজের নয়। বরঞ্চ আগে পারলে তাকে আপন করে তুলতে হয়। যে জিনিস শ্রী শ্রী ঠাকুর বহুবার বহু জায়গায় বলেছেন, সেই জিনিসটাই বর্তমান সময় দাঁড়িয়ে কেমনভাবে সেটাকে প্র্যাকটিক্যালি তাকে কাজে লাগাতে হবে, সেটাই আচার্যদেব বলছেন, সেটাই দাদা ধরাচ্ছেন আমাদের, যে আগে আপন করে তুলতে হবে। আপন করে না তুললে কে আমার কথা শুনবে? আমার বাড়ির লোক পর্যন্ত আমার কথা শুনবে না যদি না সে আর তার সাথে আমার একটা ভাব বিনিময় হয়, যদি না তার সাথে আমার একটা ভালোবাসার কোথাও না কোথাও যদি না একটা সম্পর্ক থাকে, বাড়ির লোকটা পর্যন্ত শুনবে না, তো আমি তাদেরকে গিয়ে কি বলবো? এই কারণে আগে ভাব বিনিময় করেন, বারবার দাদা বলছেন আগে ভাব বিনিময় করুন, আপন করে তুলুন, তারপরে যা বলার সেগুলো ব্যক্তিগতভাবেও বলা যেতে পারে। এমনভাবেই আলোচনা করা যায় যেখানে পরিবেশটা অন্তত বলতে পারেন অন্যায্যকর নয়। নাহলে এমন একটা জায়গায় আছি আমি, এমন একটা পরিবেশে আছি, সেখানে ধরেন সবাই একটা এমন মুড নিয়ে আছে, সবার মনের মধ্যে এমন একটা ভাব কাজ করছে যেখানে ঠাকুর কথা বলাটাও হয়তো কোনো কাজে দেবে না, যেন মনে হবে জাস্ট একটা কিছু যেন বুঝি একটা কোনো একটা টোকা মেরে চলে গেল, এইরকম একটা ব্যাপার ঘটবে। সেক্ষেত্রে কি হলো, ভুলটা হলো আমারই। আমি সেই জায়গায় এমনভাবে আমার ঠাকুরকে প্রকাশ করলাম যে কারোর মধ্যে তার একটা ছিটা ফোটাও পড়লো না, কোনো প্রভাবই পড়লো না, যে যার মতন করে মত্ত হয়ে আছে তার তার বিষয় নিয়ে, যে তার কারণ পরিবেশটাই তো অন্যায্যকর। এই কারণে পারলে বরঞ্চ নিজের আচরণে, নিজের ব্যবহারে তখন যেমনভাবে থাকা যায়, যেমনভাবে আমি আমার ঠাকুরকে নিয়ে চলার ভিতর দিয়ে আমার আচরণ, আমার ব্যবহার যেমনটা হওয়া দরকার, সেই ক্ষেত্রে আমি শুধু ততটুকু করেই যেন আমি সেখান থেকে বেরিয়ে আসি, শুধু ততটুকুই যেন আমি সেখানে করি।
সেখানে মুখ খোলার কোনো প্রয়োজনীয়তা নেই। তার কারণ যাজন একটা এমন জিনিস না, যাজনের জন্য সবচাইতে প্রথমে আগে দেখতে হয় আমি যেখানে বলছি, আমি যাদেরকে বলছি তাদের সাথে কানেকশনটা কেমন আছে, কেমন করে আমি তাদের সাথে আগে একটা রিলেশন বানিয়েছি, সেই জিনিসটাকে দেখতে হয়। সেখানে সম্পর্কটা কিন্তু খুবই একটা গভীরভাবে প্রভাব দেয়। তা না হলে তো আমি এখনই হয়তো রাস্তায় যাব, রাস্তায় র্যান্ডম কোনো একটা মানুষকে ধরে, তুমি জানো আমার ঠাকুর না এরকম, তুমি না ঠাকুরকে এরকম ভাবে ধরবে, এরকম হবে, ঠাকুরকে নিয়ে চলা খুবই দরকার, সে তখন আমার না একটা পাগল ভাববে। তখন সে ভাবে আরে কে, কি কারণেই বা বলছে, হঠাৎ করে আমায় এরকম ধরে নিল, আর কাউকে পেলো না। এবারে ঠাকুর ধরে চলার আমার ব্যক্তিত্বটা কি এতটাই হালকা হবে? তা তো কখনোই না। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একদিন বলছেন যে ইষ্টার্থ পরায়ণে জেদি যারা না, তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। ইষ্টার্থ পরায়ণে জেদি যারা, এবারে আমায় দেখতে হবে আমি কি ইষ্টার্থ পরায়ণে জেদি নাকি জেদি নয়। যদি জেদি থাকি তাহলে তো আমার ব্যক্তিত্ব অটুট থাকার কথা, আর যদি নই তাহলে তো ব্যক্তিত্ব একদম ঢিলে, পার্সোনালিটিই নেই। যার ফলেই তো দেখবেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তিনি সবার সাথে সমান রকম ভাবে একইভাবে কি কথা বলেন, বলেন না। কেন বলেন না? দেখবেন তিনি একটা কথা বলেন যে আমি প্রত্যেকের সাথে কিন্তু একটা অনারেবল ডিস্টেন্স মেনটেন করি, প্রত্যেকের সাথে। তিনি এই কথাটা যে বলেন কেন, তার কারণ সবার সাথে সমান রকম ভাবে যদি তিনি মেশেন, সবাই হয়তো তাকে জীবনে বুঝতে পারবে না, ধরতে পারবে না। যার ক্ষেত্রে যেমন ভাবে বললে সেটা কার্যকরী হয়, তিনি সেই রকম ভাবেই তাকে ধরা দেন। তিনি সেই রকম ভাবে, এমন কি ঠাকুরের কোনো কথাও যখন তিনি বলেন, দেখবেন তিনি একই কথা একজনকে যেমন ভাবে বলছেন, সেম কথা আরেকটা মানুষকে সেরকম ভাবে হয়তো বলছেন না, একটা আলাদা রকম পন্থায় তাকে বোঝাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আমি কি দেখছি, আমি তাহলে সেক্ষেত্রে কি বুঝছি, যে তিনি যেখানে যেমন ভাবে বলার কথা তিনি সেখানে সেই রকম ভাবেই বলেন। দেখবেন এমন কি কিছু কিছু ক্ষেত্রে যখন কোনো কিছু নিবেদন হয়, তিনি হয়তো শুধু দেখবেন ঘাটটাই নাড়েন, শুধু ঘাড়ই এরকম নেড়ে দেন, কোনো কিছু বলেনও না। তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কি তাহলে তিনি কিছু করলেন না, নাকি তাহলে তিনি কিছু বলতে চাইলেন না? আদতে যাকে তিনি শুধু এইরকমও করেছেন না, তাতেই তার যা হবার হয়ে গেছে, তাতেই তার জন্য যেটা মঙ্গল সেটা যা হবার হয়ে যায়। তাই সব সময় শুধু যে বলতেই হবে এমনটা কোনো মানে নেই। এই কারণেই দেখবেন তিনি এখন বারবার কেন একটা জিনিসের উপর জোর দিচ্ছেন, যে নিজের আচরণে ঠাকুরকে প্রকাশ করে দেখিয়ে দেন যে আপনার ঠাকুর কেমন। আর যখন আমি বাড়িতে আছি, যখন আমি নর্মাল ড্রেসে আছি, যখন আমি বাথরুমে যাচ্ছি, যখন আমি ধরেন নিজের বন্ধুর সাথে যখন কথা বলছি, তখন আমার ঠাকুর নেই। শুধু আমার শরীরের কাপড় পরিবর্তনেই আমার ঠাকুর আসছেন, তাহলে আমার ঠাকুর আমার আচরণে কোথায়, আমার ব্যক্তিত্বে কোথায়? আর এই রকম যারা আদৌ কি তাহলে সেক্ষেত্রে ইষ্টার্থ পরায়ণে জেদি হয়ে ওঠা হয়েছে? আদৌ তাহলে সেক্ষেত্রে ব্যক্তিত্ব অটুট আছে? এই কারণেই তিনি জীবন্ত লীলা। কি কারণে, কেন তার সান্নিধ্যে আমি যাই, কেন আমি তার সমীপে যাই? যাতে আমি শিখতে পারি, যাতে আমি জানতে পারি জীবনটায় কেমন করে এই জীবনটাকে বড় করে তুলতে হয়, জীবনটাকে কি করে ইষ্টে কেন্দ্রায়িত করে তুলতে হয়। সেটা একমাত্র যদি দেখে দেখে শিখতে হয়, তাহলে একটাই জায়গা, আচার্য সঙ্গ। তাছাড়া দ্বিতীয় আর কোনো পথও আর বাকি নেই। এই যুগে বর্তমান সময়ে তিনি যে রূপে তিনি এসেছেন, তিনি
এই কারণেই দয়া করে আচার্য পরম্পরা রেখেছেন। দেখবেন বর্তমান যে দিনকাল যাচ্ছে, যেমনভাবে যে সময় যাচ্ছে, মানুষের জীবনে না বই পড়ার পর্যন্ত সময় নেই। অনেকে তো আবার বই পড়াটাও তো দেখবেন বোরিং টাইপের মনে হয়, বিরক্তি লাগে, অনেকেরই হয়তো লাগে, আবার অনেকের হয়তো ভালোও লাগে। সবার জীবনের টেস্ট তো সমান না, সবাই তো সব জিনিসটাকে যে ভালোবাসে, তার পছন্দ হয় তা না। তাহলে তাদের ক্ষেত্রে জীবনে তারা কি করে ঠাকুরকে নিয়ে চলবে? তাদের কি তাহলে তারা কি বাদ পড়ে যাবে? এই কারণেই আচার্য, মানুষ যখন জীবনে প্র্যাকটিক্যালি কোনো কিছু দেখে না, দেখবেন সেটা তার কাছে খুব একটা আকর্ষণীয় জিনিস হয়ে ওঠে। সেটা তার কাছে এমন একটা জিনিস হয়ে ওঠে যে সেটা সে খুবই শার্প বলতে পারেন মাইন্ড নিয়ে তখন সেটাকে সে অবজার্ভ করে, অ্যানালাইজ করে, জিনিসটাকে তখন বোধগম্য করার চেষ্টা করে থাকে। আর যখন তার বোধিতে আসে তখনই সে জিনিসটাকে কি করে, আনন্দ উপভোগ করে, তখনই সেটাকে নিয়ে সে তখন আনন্দ পায়। আর তার ভিতর দিয়েই তার জীবনে নানান রকম অনুভূতির গল্প তৈরি হয়। আর সেই অনুভূতির গল্পগুলোই তাকে আপনা থেকেই মোটিভেট করে দেয়। এই কারণেই তো এই যে আমরা মোটিভেট করার কথা বলি না, আদতে আমি মোটিভেশন যেন জীবনে এমন একজনকেই রাখি যেন সেই সোর্স থেকে আমি কন্টিনিউয়াসলি না যেন আমি মোটিভেট হই। টেম্পোরারি মোটিভেট আর একটা কনস্ট্যান্ট, একটা পার্মানেন্ট একটা মোটিভেট করা, দুটো কিন্তু আলাদা জিনিস। কাউকে হয়তো আমি এই মুহূর্তে 1 ঘন্টা ধরে তার পিছনে লেগে থেকে হয়তো তার একটু ভাবের পরিবর্তন করে দিলাম, যার ফলে তার চিন্তা ভাবনা একটু পরিবর্তন হয়ে গেল, আবার যেই বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঢুকে গেল যেই কে সেই, তাহলে লাভটা কি হলো? তাই না? বরঞ্চ পারলে তার মধ্যেই এমন কিছু ইম্পার্ট করিয়ে দিতে হয় যেটাকে নিয়েই তার সবসময় সে তার জীবনে ভাববে, আর সেখান থেকেই সে যেন মোটিভেট হয়। তাই কাজও করতে হয় এমন ভাবে যাতে একটা প্রভাব পড়ে। এইগুলোই তো হচ্ছিল আচরণে, ব্যবহারে, কর্মে দেখিয়ে দেওয়া। শুধু কি তাই মুখে বললে হয়ে যায়? হ্যাঁ, যেখানে প্রয়োজন সেখানে আমি কেন বলবো না। সেখানে তো তিনি উল্টারও বলছেন যাজন তো করতেই হবে, যাজন না করলে মানুষ পরমপিতার কথা জানবে কি করে, বুঝবে কি করে, সেটাও তো তিনি বলেছেন। এই কারণেই তো তার একটা কথা আছে যে কোথায় কেমন করে কিভাবে চলা লাগে সেই জিনিসটা জানতে হয়, সেটা বুঝতে হয়, আর সেটা মানুষের কাছে তখনই আরো সহজে তা বোধগম্য হয়ে ওঠে যত সে তার পরমপিতাকে, যত সে ঠাকুরকে জীবনে কেন্দ্র করে সাধনার ভিতর দিয়ে যত এগোবে, ততই সে বুঝবে আমার কোন জায়গায় কেমন করে কোন কথা বলতে হবে, আদৌ বলতে হবে কিনা, আদৌ কিছু করতে হবে কিনা। তিনি দয়া করে তখন সিগন্যাল দেন, তিনি দয়া করে তখন বারবার মনের ভিতর থেকে তখন উঁকি মারেন, তিনি ঠিক ধরিয়ে দেন। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না। আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।